এই পতিতালয়ের সবচেয়ে সুন্দরী আর নতুন মেয়েকে, যে এখনো ভার্জিন, যাকে কেউ ছোঁয়নি? সাইফ চৌধুরীর এক নাগারে বলা কথাগুলো শুনে দর দর করে ঢামতে লাগল গোলাবো, এই কুঠির মালকিন। চিলঞ্চিতে পানের পিক ফেলে একগাল হেসে আমতা করে বলল, ইয়ে, আসলে হয়েছে কি স্যার? সাইফের রক্তচক্ষুর দিকে তাকাতেই ছ্যাট করে উঠল তার বক্ষপট। চট করে বলে ফেলল, আছে তো, আছে। গোলাবো হাঁক ছেড়ে বলল, রজনী, বিন্দিয়া, কই তোরা? কাল যে মেয়েটাকে তার বাপ দিয়ে গেল, ওকে নিয়ে আয় জলদি। সাইফের দিকে তাকিয়ে বলল, আপনি বসুন না সাহেব, ওরা এক্ষুনি এসে যাবে। তা আপনি কষ্ট করে আসতে গেলেন কেন? আমায় বললেই তো আমি পাঠিয়ে। গুলাবর কথা শেষ হওয়ার আগেই কুঠিরের ভিতর থেকে মেয়ে কান্নার শব্দ ভেসে এলো। গুলাবো ভিতরের দিকে তাকিয়ে আবার সাইফের দিকে তাকালো। এই শীতেও ঘামছে লোকটা, মারাত্মক সাইকো। একবার এক মেয়েকে ফ্যানের সাথে ঝুলিয়ে দিয়েছিল। সুন্দর মুখশ্রী লাল হয়ে আছে, কঠোর চক্ষুদয় যেন তৃষ্ণার্ত শকুনের মতো দেখছে ভিতরে যাওয়ার গলির দিকে। গুলাবো তাড়া দিল, কিরে মুখপুরীর দল, এত সময় লাগে ওইটুকু মেয়েকে আনতে? টেনে হিঁচড়ে নিয়ে আসলো 16 বছরের তহুনি, এক কিশোরীকে। পরনে টকটকে লাল থ্রিপিস, টানা হিচড়ার দরুন চুলের খোপাটা খসে গেল সাইফের সামনেই। ঝলমলিয়ে ছড়িয়ে পড়ল কুচকুচে কালো মেঘের মতন এক রাশ লম্বা চুল। মেয়েটা এমনভাবে হাত পা ছড়াছড়ি করছে, চুলগুলো এলোমেলো হয়ে তার মুখ, গ্রীবা আড়াল করে রেখেছে। সাইফ দেখতে পারছে না ঠিক করে। সাইফ নিজের ভ্রুদ্দয় গুটিয়ে নিল। গুলাবো তড়িঘড়ি করে উঠে গিয়ে চুলের মুঠি টেনে ধরতেই সোজা হয়ে দাঁড়ালো মেয়েটি। তার ক্রন্দনরত মুখশ্রী লোলুপ দৃষ্টিতে দেখছে সাইফ। এমন অপূর্ব রমণী এর আগে দেখেনি সে। কমে এলো তার চোখের রক্তিমাভা। রাগে টকবক করতে থাকা রক্ত যেন এবারে শীতল হয়ে এলো। আপনা আপনি ফাঁকা হয়ে গেল দুটি ঠোঁট। মেয়েটির কান্নারত লাল চোখ মুখ যেন জলে ভাসা পদ্মের ন্যায় ফুটফুটে। অমন ফুটফুটে চাঁদের টুকরোকে এই নোংরা জায়গায় কে আনল? সাইফের মুষ্টি আবারও শক্ত হয়ে এলো। চুলে টান লাগতেই ব্যথায় কুকিয়ে উঠল মেয়েটি। সাইফ হুঙ্কার দিয়ে উঠল, কোমর থেকে পিস্তল বের করে তাক করল গুলাবর দিকে। ছাড়ো ওকে, হাত লাগাবে না ওর গায়ে। গোলাবো ভয়ে দ্রুত মেয়েটিকে ছেড়ে সরে এলো। মেয়েটি ধপাস করে ফ্লোরে পড়ে গেল, কিন্তু নড়চড় নেই, বোধহয় জ্ঞান হারালো। সাইফ পুনরায় পিস্তলটা কোমরে গুঁজে এগিয়ে গেল মেয়েটার দিকে। হাঁটু মুড়ে বসে মুখে থাকা চুলগুলো সরালো, পা থেকে মাথা পর্যন্ত ভালো করে আরেকবার দেখল। তুমি শিওর যে ওকে এখনও অবধি কেউ ছোঁয়নি? গুলাবো ভয়ার্ত গলায় বলল, কালই এসেছে সাহেব, দেখছেন না বাড়ির পোশাকটা অবধি বদলানো হয়নি, এখনও অবধি কিচ্ছু খায়নি পর্যন্ত। সাইফ বাঁকা হাসল, সামনে এগিয়ে গিয়ে গুলাবোর মুখোমুখি দাঁড়াল। পিস্তলটা গুলাবোর থুতনিতে ঠেকিয়ে বলল, আমি আমার সিদ্ধান্ত বদলে ফেলেছি, আমি এই মেয়েটিকে নিয়ে যেতে চাই। কত দিতে হবে? গুলাবোর প্রাণ ভয় শুকিয়ে গেছে। কি যে বলেন না সাহেব, আপনি নেবেন তাতে টাকা দেবেন কেন? আপনার জায়গায় ব্যবসা করছি, আপনার দয়ায় বেঁচে আছি। ও আপনি নিয়ে। সাইফ চৌধুরী কারোর দান গ্রহণ করে না, ওকে? শামীম! সাইফ চেঁচাতেই শামীম ছুটে এলো চেকবই নিয়ে। সাইফ তাতে 10 লাখ টাকার অঙ্ক বসিয়ে সাইন করে দিল। গুলাবোর হাতে ধরিয়ে দিয়ে মেয়েটিকে কোলে তুলে নিয়ে বেরিয়ে এলো সেখান থেকে। গাড়ির ব্যাক সিটে শুইয়ে দিল মেয়েটাকে। গাড়ি চালিয়ে বাড়িতে এলো একেবারে। গাড়ি বাড়ির ভিতর প্রবেশ করতেই থামালো। এক ছুটে বেরিয়ে এলো নদী। সাইফ এসেছে, তার অপেক্ষাতেই ছিল এতক্ষণ। কিন্তু এই বদমেজাজি দেমাগি লোকটা কখনো দেখেই না নদীর দিকে। সম্পর্কে নদী সাইফের আপন চাচাতো বোন। সদর দরজা পার হতে চোখে পড়ল সাইফের কোলে কোনো মেয়ে। সাইফ মেয়েটাকে কোলে নিয়ে হনহনিয়ে হেঁটে আসছে এদিকেই। নদীর পা থমকে গেল। এ কাকে নিয়ে এলো সাইফ ভাই? নদীর ভাবনার মধ্যেই নদীর সামনে দিয়ে ভিতরে ঢুকল সাইফ। ড্রয়িং রুমে তখন পরিবারের সবাই সাইফেরই অপেক্ষায়। রাত বেশ হয়েছে, খেতে বসবে সকলে। এমন সময় সাইফ সেখানে উপস্থিত হল কোলে একটি অপরিচিত মেয়ে নিয়ে। সবার চোখ যেন ছানা বড়া। সাইফের মা আঞ্জুমান চৌধুরী চেঁচিয়ে ডাকল, দাঁড়া সাইফ! সাইফের পা থামল। এগিয়ে এলো আঞ্জুমান। সাইফের মুখোমুখি দাঁড়িয়ে শক্ত গলায় জিজ্ঞেস করল, কে এই মেয়ে?
কাকে নিয়ে এসেছিস তুই? সাইফ নির্লিপ্তভাবে জবাব দিল, তোমাদের বৌমা। ব্যাস, ড্রয়িং রুমে বড় সড়ো একটা বাজ পড়ল। হাসান চৌধুরী যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। মিনিস্টার হাসান চৌধুরীর একমাত্র ছেলে কিনা একা একা বিয়ে করে বাড়ি ফিরেছে। আঞ্জুমান চেঁচিয়ে উঠল, কি যা তা বলছিস তুই? পাগল হয়ে গেছিস? কাকে না কাকে রাস্তা থেকে তুলে নিয়ে এসে বলছিস? আঞ্জুমানের কথা শেষ হওয়ার আগেই সাইফ হুঙ্কার দিয়ে উঠল, ও কোনো রাস্তার মেয়ে নয় মা, ও আমার বউ, বুঝেছ তোমরা? হাবিব চৌধুরী উঠতে নিলে হাসান চৌধুরী থামিয়ে দিল। হাবিব ক্রোধের সাথে বলল, আমাকে থামালেন কেন ভাইজান? ও যা করেছে এতকাল সব মেনে নিয়েছি, কিন্তু এটা আর মানা যায় না। আপনি ছাড়ুন আমায়। হাসান ধমক দেয়, আহা থামো হাবিব, এভাবে ওর সাথে পারা যাবে না। চেনো না নাকি ওকে? জানোই তো ওর জেদ। হাসান চৌধুরী খুবই বিচক্ষণ মানুষ। জেদি ছেলের সাথে তর্ক করলে হিতে বিপরীত হবে। সে এই কাজটা কৌশলে ঠান্ডা মাথায় করতে চায়। সকলকে খেতে বসতে নির্দেশ দেয় হাসান চৌধুরী। যে যার মতো টেবিলে খেতে বসলেও নদী নেই টেবিলে। আঞ্জুমান চৌধুরী ছোট যাকে তাড়া দেয় নদীকে ডাকতে। শায়রা, দেখ তো নদী কোথায় গেল? শায়রা বেশ ভালো করেই বুঝেছে নদী কেন আসেনি। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। নিজে না গিয়ে ছোট মেয়েকে পাঠায় নদীর কাছে। দিঘি, বোনকে ডেকে নিয়ে এসো। দিঘির বয়স ১৫ বছর, নদীর থেকে ৫ বছরের ছোট। দিঘি মায়ের কথা মতো নদীকে ডাকতে গেল। সাইফ ফ্রেশ হয়ে পোশাক পাল্টে এসে দেখে মেয়েটা খাটের এক কোণায় জড়ো সড়ো হয়ে বসে আছে, চোখে মুখে আতঙ্ক, ভয়। সাইফ এগিয়ে গিয়ে মেয়েটার পাশে বসল। সাইফ বসতেই মেয়েটা কিছুটা পিছিয়ে গেল। নাম কি তোমার? সাইফের ভারিক্ষী গলা যেন অদিতির মনে আরও সংশয় তৈরি করছে। ছোট করে বলল, অদিতি। সাইফ ভ্রু গোটাল। শুধু অদিতি? আগে পরে কিচ্ছু নেই? মিশকাত জাহান অদিতি। সাইফ উঠে দাঁড়ায়, অদিতির দিকে সামান্য ঝুঁকে বলে, শোনো, সাধারণত আমি পতিতলয়ে যাই না। আজ গেছিলাম এক প্রকার জেদের বশে। গিয়ে তোমাকে ভালো লেগেছে তাই কিনে নিয়ে এসেছি। কাল তোমাকে বিয়ে করব। কথাগুলো বলেই সাইফ গটগট করে চলে গেল। দরজা অবধি গিয়ে আবার পিছনে ফিরল। আর শোনো, যতক্ষণ না আমাদের বিয়ে হচ্ছে বাইরে বেরোবে না তুমি, আর কারোর সাথে কথাও বলবে না। খাবার তোমায় ঘরেই এনে দেয়া হবে, বুঝেছ? অদিতি ওপর নিচ মাথা নাড়ে। রোগা পাতলা গড়নের মেয়েটি টুকটুকে ফর্সা একেবারে, ঠোঁট দুটার রক্ত জবার ন্যায় লাল। কান্না করার ফলে নাক থুতনিও লাল বর্ণ ধারণ করেছে। সাইফের কেমন একটা অনুভূতি হচ্ছে। সাইফ নিজেকে সংযত করতে গলা খাকড়ি দিল। মনে মনে ভাবল, ভালো লেগেছে তাই পার্মানেন্টলি নিয়ে এসেছি, যাতে আমি ছাড়া কেউ ছুতে না পারে। তাই বলে ভালোটালও আমি বাসব নাকি? সাইফ হাতের আঙ্গুলে চাবি ঘুরাতে ঘুরাতে সিঁড়ি দিয়ে নেমে গেল। সিঁড়ি থেকে নামতেই নদীর মুখোমুখি হয় সাইফ। এমনিতে রোজ নদী আগ বাড়িয়ে এটা ওটা জিজ্ঞেস করলেও আজ কিচ্ছুটি বলল না। সাইফকে পাশ কাটিয়ে দু বোন ডাইনিংয়ের দিকে এগিয়ে যাচ্ছে। অগততে সাইফ পিছন থেকে ডাকল, নদী। নদীর পা থামল, কিন্তু পিছনে ফিরল না। সাইফ পকেট থেকে ফোন বের করতে করতে বলল, তোর ভাবির খাবারটা রুমেই দিয়ে আয়, ও নিচে আসবে না। নদীর কানের পাশে বড় সড়ো একটা বাজ পড়ল, যেন কাটা ঘায়ে নুনের চিটা দিল সাইফ। চোখে টইটুম্বুর হয়ে থাকা পানিগুলো আর বাঁধ মানল না, আলগোছে গড়িয়ে পড়ল দুই গালে। দিঘি দুই হাতে ঠেলে বোনকে নিয়ে চেয়ারে বসালো। নদী নির্বাক বসে আছে। দিঘি আঞ্জুমান চৌধুরীকে বলল, বড়মা, দাদাভাই বলেছে ভাবির মানে ওই মেয়েটার খাবার ঘরে দিয়ে আসতে। হাসান চৌধুরী ছেলেকে ডেকে বলল, কোথায় যাচ্ছ? সাইফ নির্লিপ্তভাবে উত্তর দিল, বারে। আর তোমার বউ? বাবার কথা শেষ হওয়ার আগেই সাইফ বলল, আমার বউ দিয়ে তোমার কি কাজ? নিজের বউ আছে না, তার চিন্তা করো। সাইফ বেরিয়ে গেল নিজের মতো। হাসান চৌধুরী হাবিবকে বলল, ভোরের আগে আর ও বাড়ি ফিরবে না, এক্ষুনি সরিয়ে ফেলো মেয়েটাকে। ও এলে বলবে পালিয়ে গেছে হয়তো। নদী বড় বড় চোখ করে তাকায় বড় বাবার দিকে। হাবিবের আদেশে শায়রা খাবারে ড্রাগস মিশিয়ে দিল। মনের মধ্যে খুঁতখুত করলেও পরে নিজের মেয়ের সুখের কথা ভেবে শায়রা রাজি হল। প্লেটে খাবার সাজিয়ে শায়রা আরেকটা প্লেট দিয়ে ঢেকে সাইফের ঘরের দিকে রওনা হল। মনে নানা ভাবনা।
সাইফ ক্ষণক্ষরে টের পেলে সায়রার রক্ষে নেই। স্বামীর আশ্বাস পেয়ে সায়রা খাবার নিয়ে সিঁড়ি দিয়ে ওপরে গেল। রাত তখন প্রায় 2টোর কাছাকাছি। হাসান চৌধুরীর প্ল্যান মতো বাড়ির সব লাইট অফ করে যে যার ঘরে শুয়ে পড়েছে। সিঁড়ির পাশের নিয়ন আলোয় সায়রা ওপরে কারুর অবয়ব দেখতে পেল। মুহূর্তের মধ্যে সেই অবয়ব দৃশ্যমান হল। সায়রার পায়ের তলার মাটি যেন নড়বড় করছে। সায়রা আমতা আমতা করে বলল, সাইফ বাবা তুমি? হ্যাঁ আমি। ইয়ে মানে তুমি না কোথাও গেছিলে? সাইফ 2 হাত বুকে ভাঁজ করে দাঁড়াল। সেসব না হয় বলবো, কিন্তু তুমি আমার ঘরের সামনে কি করছো? আর হাতে কি? সায়রা হাসার চেষ্টা করল। তোমার বউয়ের জন্য খাবার নিয়ে এসেছি। সাইফ বাঁকা হাসল। বাড়ির সকলে ঘুমিয়ে গেছে, আর এমন সময় তুমি আমার বউয়ের জন্য অন্ধকারে খাবার নিয়ে এসেছ? ব্যাপারটা একদম কুত্তার পেটে ঘি হজম হওয়ার মতো। আমার ঠিক হজম হলো না, সত্যিটা বলো। সায়রা শীতের মধ্যেও দরদর করে ঘামতে লাগল। আসলে তখন কেউ তোমার বউকে খাবার দিতে আসেনি, আমিও ভাইজানের ভয়ে কিচ্ছু বলতে পারিনি তখন, তাই। সায়রার কথা শেষ হবার আগেই সাইফ বলল, আমি এত বড় একটা কাণ্ড করে ঘরে ফিরলাম, তবুও বাড়িতে সারা শব্দ নেই। এতক্ষণ তো সবার ড্রয়িং রুমে বসে থাকার কথা ছিল, তা না করে সবাই ঘুমিয়ে গেছে, আর তুমি এসেছ খাবার নিয়ে। সায়রা ওপর নিচে মাথা নাড়ল। সাইফ হেসে বলল, কামন কাকিয়া, তোমরা এতটাও ভালো না। আচ্ছা এনেছই যখন দাও, আমার বউকে আমিই খাওয়াবো। দাও দাও। সায়রা 2 পা পিছিয়ে গেল। না না থাক। আহা থাকবে কেন? আমার বউ তো না খেয়ে থাকবে না হলে। দাও দাও। সায়রা প্লেট সরিয়ে নিল। উল্টো সিঁড়ি দিয়ে নামতে নিলে সাইফ এসে সায়রার সামনে দাঁড়াল। কি মিশিয়েছ খাবারে কাকিয়া? সায়রার গলা দিয়ে কথা বেরোচ্ছে না। সাইফ হাতের প্লেটটা নিতে গেলে সায়রাও সরিয়ে নিতে যায়। এক পর্যায়ে খাবার শুদ্ধ প্লেটটা সিঁড়ি দিয়ে ঝনঝন করে গড়িয়ে পড়ে। বাড়ির ড্রয়িং রুমে আলো জ্বলে ওঠে। যে যার ঘর থেকে ছুটে আসে। হাসান চৌধুরী চশমা ঠিক করতে করতে বলে, এত বড় অঘটন ঘটিয়েও কি শান্তি হলো না তোমার? কি অসভ্যতা হচ্ছে কাকিয়ার সাথে। এবার বাড়িটাকে কি চিড়িয়াখানা বানিয়ে ফেলবে নাকি? সাইফ চেঁচিয়ে বলে, তার আগে তুমি বলো, তোমাদের সাহস হলো কি করে আমার বউয়ের ক্ষতি করার? ওর খাবারে ক্ষতিকর কিছু মেশানোর সাহস কি করে হলো তোমাদের? সাইফ সায়রার সামনে দাঁড়িয়ে বলে, বলো না কাকিয়া, কি মিশিয়েছিলে খাবারে? হয়তো বিষ, নয়তো মরে যাবে, এমন কিছু, তাই তো? চেনো মেয়েটাকে তোমরা? নাও তোমাদের কোনো ক্ষতি করেছে? বলো না কাকিয়া, নদী বা দিঘির সাথে তুমি এমনটা করতে পারতে? হাবিব চৌধুরী বউয়ের অসম্মানে চেঁচিয়ে উঠল, তোমার কাছে কি প্রমাণ আছে যে খাবারে বিষ মেশানো আছে? সাইফের চোখ রক্তবর্ণ ধারণ করে। ধপাধপ সিঁড়ি দিয়ে নিচে এসে একটা স্পুন দিয়ে ওপর থেকে কিছুটা খাবার প্লেটে তুলল। তারপর নদীর সামনে ধরে বলল, নে এটা খা। হাসান চৌধুরী ধমক দিয়ে বলে, কি যা তা বলছো? ও এটা কেন খাবে? খাবে বাবা, ও খাবে। কাকিয়া যখন কিচ্ছু মেশায়নি অদিতির খাবারে, তখন নদী আর দিঘি এই খাবার খাবে। সায়রা জোরে কেঁদে ফেলল। সাইফ, এই খাবারটা ওদের খাইও না বাবা, দয়া করো, আমার ভুল হয়ে গেছে, আর কখনো এমন করব না আমি। সাইফ খাবারের প্লেট থপ করে হাত থেকে ফেলে দিল। চোখগুলো যেন জ্বলছে। আপন লোকগুলো তার সাথে ঘাতকতা করছে। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। সোজা সিঁড়ি বেয়ে ওপরে চলে গেল। পথিমধ্যে গিয়ে আবার থামল। আমি সবার উদ্দেশ্যে বলছি, পরবর্তী যদি কেউ কখনো এমন কিছু করার চেষ্টা করো অদিতির সাথে, আমি এই বাড়ি শুদ্ধ জ্বালিয়ে দেব। হাসান চৌধুরী সায়রার দিকে তাকিয়ে মনে মনে বলল, একটা কাজ যদি এদের দ্বারা হয়। সবাইকে যে যার ঘরে যেতে বলে নিজেও ঘরে চলে গেল। এতটা সময় নদী শুধু নির্বাক দেখছিল সাইফকে। নিজের স্ত্রীর জন্য কতখানি টান তার, কত পসেসিভ হাজব্যান্ড। এর এক কোনা নদীকে কেয়ার করলে নদী জীবনে আর কিচ্ছু চাইত না। দিঘি বোনকে ঠেলে নিয়ে গেল ঘরের দিকে। সকলের চোখের আড়ালে নদীর চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল মেঝেতে। সাইফ ঘরে গিয়ে দেখে অদিতি আগের মতোই বসে আছে। দরজার সামনে থেকে ব্যাগগুলো নিয়ে অদিতিকে দিল। তোমার পোশাক আর গরম কাপড় ফ্রেশ হয়ে পাল্টে নাও। অদিতি ঠাই বসে রইল। সাইফ ফ্রেশ হয়ে এসে অদিতিকে এভাবে বসে থাকতে দেখে বিজায় চটে গেল। কথা কি কান দিয়ে যাচ্ছে না নাকি? নাকি আমার ভালো ব্যবহার পছন্দ হচ্ছে না? অদিতি ভয়ে ভয়ে বলল, আমার আপনাকে কিছু বলার আছে। সাইফ শয়তানি হাসি দিল। শুনব তো, সব শুনব। আগে ফ্রেশ হও। না না, আগে শুনুন।
তুমি ফ্রেশ হয়ে আসবে নাকি আমি ফ্রেশ করিয়ে দেব? অদিতি চট করে উঠে পড়ল, হাত মুখ ধুয়ে জামা পাল্টে নিল, সোয়েটার গায়ে জড়িয়ে নিল। সাইফকে কোথাও দেখতে পেল না। অদিতি উপায় না পেলে কমফর্টার জড়িয়ে বসে পড়ল। নদী জানালায় হেলান দিয়ে বসে আছে। এই কনকনে শীতেও গায়ে কোনো শাল বা গরম কাপড় নেই, চোখে এক রাস শূন্যতা। যে আবেগকে তিলে তিলে ভালোবাসায় পরিণত করেছে, সেই ভালোবাসা আজ অন্য কারো। কিভাবে সইবে সে? রান্নাঘরে টুনটান শব্দ, নদীর ঘরের পাশেই কিচেন। আবার কোনো নাটক হচ্ছে? এত রাতে রান্নাঘরে কে? নদী এগিয়ে গেল কিচেনে। সাইফ জ্যাকেটের হাতা খানিকটা গুটিয়ে কি যেন খুঁজছে। সাইফের মোবাইলের ফ্ল্যাশ গিয়ে পড়ে নদীর মুখে। দুজনেই চমকে ওঠে। নদী গিয়ে কিচেনের লাইট জ্বালায়। সাইফ ভাই, আপনি এত রাতে রান্নাঘরে কি করছেন? নদীর প্রশ্নের জবাব দেয় না সাইফ। কিছুক্ষণ পর নিজে থেকেই বলল, আমায় একটু সাহায্য করতে পারিস? নদী চট করে উত্তর দেয়, হ্যাঁ বলুন না, কি লাগবে? কফি খাবেন? করে দিচ্ছি দালান। না না, আমার কিছু লাগবে না। অদিতির জন্য কিছু একটা বানাতে হবে। আমি তো কিছুই রান্না পারি না। মেয়েটা তাল থেকে না খেয়ে আছে। বুঝেছি। নদী ফ্রিজ থেকে দুটো ডিম বের করে বাটিতে গুলে নিল, তাতে কিছুটা চিনি দিল। পাউরুটি ডিমে চুবিয়ে ফ্রাই প্যানে ভেজে দিল 7-8টা। সকালের জন্য লেচি করে রাখা আটার ডো থেকে কয়েকটা পরোটাও ভেজে দিল। রাতের ফ্রিজে রাখা মাংসের তরকারি গরম করে বাটিতে দিয়ে ট্রেটা সাইফের দিকে এগিয়ে দেয়। সাইফ ফোনে কারো সাথে কথা বলতে ব্যস্ত। নদী খাবারের ট্রে সাইফকে দিতে চাইলে সাইফ বলল, তুই একটু দিয়ে আয় না কষ্ট করে। নদীর দ্বিধা কাজ করে, রাজি হয় না। না, আপনি দিয়ে আসুন। সাইফ ফোন পকেটে রেখে বলল, তুই বাড়ির অন্য সবার মতো না নদী, তোকে আমি চোখ বন্ধ করে ভরসা করি। তুই দিয়ে আসতে পারিস ওকে খাবারটা। বুঝেছি। সাইফ বাধ্য হয়ে নিজেই নিল খাবারের ট্রেটা। যা, গিয়ে শুয়ে পড়। এই ঠান্ডার মধ্যে এভাবে ঘুরছিস, একটা শালও তো জড়াতে পারিস গায়ে। যা, ঘরে যা। সাইফ চলে গেল। নদী একই জায়গায় দাঁড়িয়ে। কত পরিবর্তন! বাড়ির সবচেয়ে জেদি ছেলেটা আজ মাঝরাতে রান্নাঘরে এসেছে বউয়ের জন্য খাবার বানাতে। সাইফ খাবার নিয়ে গিয়ে দেখে অদিতি একদম বাচ্চাদের মতো করে কমফর্টার জড়িয়ে বসে আছে। খাবারগুলো সামনে দিয়ে বলল, বিড়াল ছানা, খেয়ে নাও। অদিতি ভ্রু গুটিয়ে নিল। মনে মনে ভাবল, লোকটা মস্কারা করতেও জানে, দেখে তো মনে হচ্ছিল না। অদিতির গোল গোল করে তাকিয়ে থাকা দেখে বলল, কি হলো, খাওয়া শুরু করো। পেটে বড্ড ক্ষুদে, অমত করল না খেতে, চুপচাপ খাওয়া শুরু করল। সাইফ সামনে বসে বসে ওর খাওয়া দেখছে। হঠাৎ দরজায় টোকা পড়ল। এখন আবার কে এলো? সাইফ কাবার থেকে রিভলভারটা নিয়ে দরজা খুলল। দরজা খুলতেই নদীকে দেখে ভরকে যায়। তুই? নদীও থতমত খেয়ে যায়। হাতের গ্লাসটা এগিয়ে দিয়ে বলে, না, এটাতে পানি গরম করে এনেছি, ঘরের পানি তো অনেক ঠান্ডা, এটা ওকে দিন। সাইফ গ্লাসটা হাতে নিল। আয়, ভিতরে আয়। নদী ভিতরে একবার তাকিয়ে বলে, না, এখন যাই। বলতে দেরি, নদীর যেতে দেরি নেই। সাইফ দরজা বন্ধ করে অদিতিকে পানিটা দিল। অদিতি সবটা খাবার খেয়েছে, খুব খিদে ছিল পেটে। সাইফ প্লেট গ্লাস সরিয়ে নিয়ে বলল, ঘুমিয়ে পড়ো, তোমার সব কথা কাল শুনব। অদিতি মিনমিনে গলায় বলল, এখানে ঘুমাবো? হ্যাঁ। আপনি? আমিও এই ঘরেই ঘুমাবো। অদিতি কাঁদো কাঁদো গলায় বলল, উনি শুনলে আমার উপর ভীষণ রেগে যাবেন, আমি কোনো পুরুষ মানুষের সাথে এক ঘরে ঘুমাতে পারবো না। সাইফ কপাল কুচকাল। কে উনি? অদিতি মাথা নিচু করে জবাব দিল, যার সাথে আমার বিয়ে হবে কিছুদিন পর। সাইফ কথাটা শোনা মাত্রই তেড়ে এসে অদিতির গাল চেপে ধরল নিজের শক্ত পুরুষালী হতে। দাঁতে দাঁত চেপে বলল, তোর বিয়ে আমার সাথেই হবে, তাও আমার কালকেই, বুঝেছিস? অদিতিকে বিছানায় ছুঁড়ে ফেলে সাইফ গেমিং রুমে চলে গেল। ওর রুমের ভিতরেই একটা পকেট রুম রয়েছে, যেটা ও সম্পূর্ণ গেমিং সেটআপে সাজিয়েছে। অদিতি উপায় না পেয়ে শুয়ে পড়ল। রাত তখন শেষের দিকে। সাইফ রুমে আসলো আবার। অদিতি গভীর ঘুমে আচ্ছন্ন। কমফর্টার ফেলে তার উপর ঘুমিয়ে আছে। জামা সরে গিয়ে ফর্সা মেদহীন পেটটা উন্মুক্ত করে দিয়েছে। পায়জামাও নাধির সামান্য নিচে। সাইফ ঢোক গিলল। এই রাতে নিজের ঘরে একলা সুন্দরী রমণী সৌন্দর্য ছড়াচ্ছে। যে কোনো পুরুষ ঘায়েল হতে বাধ্য। সাইফও তার ব্যতিক্রম হল না। এগিয়ে গেল অদিতির কাছে। ঠান্ডা হাতে স্পর্শ করল অদিতির ফর্সা পেট। গলায় মুখ ডুবিয়ে লম্বা করে শ্বাস নিল। কি অপূর্ব সুঘ্রাণ! লালচে আলোয় রক্তজবা ঠোঁটজোড়া খুব টানছে সাইফকে।
অদিতির কোমল ওষ্ঠদয় তর্জনী বুলিয়ে দিল সাইফ। ঠান্ডা হাতের স্পর্শে নারীটি নড়ে চড়ে উঠল। কপালও কুচকালো ঈষৎ। উল্টোপাশ ফিরে আবার তা মিলিয়েও গেল ঘুমের ঘোরে। সাইফ শুকনো ঢোক গিলল। অবাধ্য ইচ্ছেগুলোকে প্রাধান্য দিতে অদিতির পিঠ থেকে জামার ফিতেটা খুলে ফেলল একটানে। সেখানে ঠোঁট ছোঁয়ানোর তীব্র বাসনা জাগল মনে। উন্মুক্ত পিঠের কাছাকাছি ঠোঁট নিতেই কেন জানি থেমে গেল সাইফ। মন অবৈধ স্পর্শের জানান দিল। কিন্তু কখনো কি বৈধ অবৈধের তোয়াক্কা করেছে সাইফ? অদিতির বেলায় কেন তার ব্যতিক্রম হবে? তার মস্তিষ্ক অবৈধ স্পর্শে সায় দিলেও মন বলছে, কাল তো বিয়ে করবই, তাহলে একদিন কি ধৈর্য ধরা সম্ভব নয়? সাইফের মনে ভাবনারা উকি দিল। এ বাড়িতে সবাই যেভাবে উঠে পড়ে লেগেছে অদিতিকে তাড়াতে, এই অবস্থায় সাইফ যদি বলে যে এখনও তারা অবিবাহিত, এই বিয়ে হাসান চৌধুরী কখনো হতে দেবে না। এই মুহূর্তে জানানো যাবে না কাউকে। সাইফ মনে মনে ভাবল, সুফিয়ানের সাথে কথা বলতে হবে। সুযোগ বুঝে অদিতিকে নিয়ে ওর বাড়িতেই বিয়েটা সেরে ফেলতে হবে। মন্ত্রীর ছেলে বলে কথা, আশেপাশের কোনো কাজী অফিসে বিয়ে করলে সেই কথা 5 কান হতে সময় লাগবে না। বাবার সম্মান আর নিজের ইচ্ছা দুটোকেই বাঁচাতে সাইফ এই সিদ্ধান্ত নিল। পুনরায় অদিতির জামার ফিতে বেঁধে দিয়ে ওয়াশরুমে চলে গেল গোসল করতে। এমনিতে এমন সময় সে বাড়ি ফেরে। সকাল সকাল হাসান চৌধুরী আর হাবিব চৌধুরী দরজা আটকে কোনো জরুরি মিটিংয়ে ব্যস্ত। কড়া আদেশ দিয়ে গেছে, কেউ যাতে বিরক্ত না করে। আঞ্জুমান সায়রা নাস্তা তৈরি করছে। দিঘির সামনে মাধ্যমিক পরীক্ষা, সকালে উঠে টিউশনে চলে গেছে। নদী বোনকে তৈরি করে দিয়ে রান্নাঘরে এলো। আঞ্জুমান নদীকে দেখে বলল, আর একটু ঘুমাতে পারতি বাচ্চাটার, চোখের নিচে কালি পড়ে গেছে যেন। তুই যা, আর একটু ঘুমা, আমি আর সায়রা পারব সবটা। নদী স্মিত হেসে বলল, না মানে, তোমরা যে সব পারো তা আমি জানি মণিমা, আমার তোমাদের হেল্প করতে ভালো লাগে। দেখেছিস সায়রা, আমাদের বড় মেয়েটা কেমন লক্ষ্মী হয়েছে? সায়রা মুচকি হাসল। আঞ্জুমান পরোটা বেলতে বেলতে বলল, তা আমাদের সাহেব কোন নবাবজাদিকে নিয়ে এলো কাল? সে কোথায়, ওঠেনি? আর সাহেবই বা কোথায়? সায়রা বলল, সাইফ আবার এই সময় ওঠে নাকি? আঞ্জুমান তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, না, এখন তো বউ এসেছে, এখন তো ব্যবহারে পরিবর্তন আসার কথা। দেখলি না কাল কেমন তোর সাথে ঝগড়া করল বউয়ের হয়ে? নদী শান্ত গলায় বলল, সাইফ ভাই তো কেবল নিজের স্ত্রীর সুরক্ষা নিশ্চিত করতে কথা বলেছে, এটা তো সব স্বামীদেরই করা উচিত। হয়েছে, আর ভাবির হয়ে কথা বলতে হবে না, পারলে যাও গিয়ে ডেকে আনো তোমাদের প্রাণের ভাবিকে। আঞ্জুমানের কথাই নদী চুপ করে রইল। সায়রা বলল, কিরে যা। না মানে, যাব তো, কিন্তু সাইফ ভাই কি তাকে আসতে দেবে? দিলে দেবে, না দিলে নাই, আর এমনিতেও ভাবিও এসে করবেটা কি এখানে? আঞ্জুমান অবাক হয়ে বলল, ও মা, বংশপরিচয় বাপের নাম, আদেও বাপের নাম ঠিক আছে কিনা সেসব জানতে হবে না? তার স্বামী উঠলে তো আবার তার সাথে কথাই বলা যাবে না। নদী গুটি গুটি পায়ে সাইফের ঘরের দিকে গেল। দরজার সামনে দাঁড়িয়ে ভীষণ অস্বস্তি কাজ করছে নদীর। নতুন দম্পতিকে এত ভোরে ডাকতে খুব ইতস্তত বোধ করছে। অদিতি উঠেছে আরও আগেই। সাইফের আদেশে এই সকালবেলা গোসলও করে নিয়েছে। সাইফের আনা লাল রঙের একটা 3 পিস পরে গায়ে কালো শাল জড়িয়ে নিল, চুলগুলো আঁচড়ে নিল। আজ কতদিন পর চুল আঁচড়ালো মনে নেই তার। খুব ফ্রেশ লাগছে অবশ্য। সাইফের কোমরে এখনও তোয়ালে জড়ানো, আরেকটা তোয়ালে দিয়ে মাথা মুছছে, আর আরেক হাতে ফোন চাপছে। নদী দরজায় টোকা দিল। সাইফ অদিতির উদ্দেশ্যে বলল, কে এলো আবার সাত সকালে আমার বাল ছিঁড়তে? অদিতি মুখ বেঁকাল, কথার কি ছিঁড়ি? দরজার সামনে গিয়ে ছিটকিনি খুলে দিল। সামনে কালো কুর্তি আর সালোয়ার পরে নদী দাঁড়িয়ে আছে। শ্যামলা গায়ের রং, পিঠ অব্দি চুলগুলো বেড়ি করা, বেশ পরিপাটি আর মার্জিত। সাইফ ভেতর থেকে গলা উঁচিয়ে বলল, কে এসেছে? ওহো নদী, আয় ভিতরে আয়। নদী গুটি গুটি পায়ে ভেতরে ঢুকল। শেষ বোধহয় সাইফের ঘরে এসেছিল 2 মাস আগে। তখন সাইফের জ্বর ছিল, আর আজ ঢুকল। দুজনকে ভিজা চুলে দেখে নদীর বুকের ভেতরটা হু হু করে উঠল। নজর মেঝে থেকে সরাচ্ছে না, পাছে কেউ বুঝে যায় তার চোখের ভাষা। সাইফ অদিতিকে বলল, ও আমার বোন নদী, আমার ছোট, সম্পর্কে তোমার ননদ হয়, তবে বয়সে তোমার বড়, আপু বলেই ডাকবে। অদিতি ঘাড় কাত করল। নদী আলগোছে চোখের পানি মুছে বলল, ভাইমণি, মা ওনাকে, মানে ভাবিকে নিচে নিয়ে যেতে বলেছে। সাইফ কপাল কুঁচকে বলল, তোর চোখে কি হয়েছে, কাঁদছিস নাকি? এই নদী।
নদী চট করে জবাব দিল, না না, কাঁদছি না, আসলে পেঁয়াজ কেটেছি কিচেনে, এজন্যই। আপনি নিশ্চিন্তে পাঠিয়ে দিন, আমি আছি ওখানে। সে না হয় বুঝলাম, কিন্তু ও নিচে গিয়ে করবেটা কি এখানে? বাড়ির মেয়ে বউরা সকালে কিচেনে থাকবে, এটাই তো স্বাভাবিক। আচ্ছা, নিয়ে যা, তবে তুই ওর সাথে থাকবি। নদী অদিতিকে নিয়ে বাইরে এলো। কয়েকটা সিঁড়ি নামার পর অদিতিকে বলল, মাথায় ওড়না দিয়ে নাও। অদিতিও প্রশ্ন না করে মাথায় ওড়না টেনে নিল। শোনো, রান্নাঘরে ঢুকে মণিমাকে মানে তোমার শাশুড়িকে আর আমার মাকে মানে তোমার চাচি শাশুড়িকে সালাম দেবে, আর তারা দু একটা কথা বললে বেশি কথা বলবে না, কেমন? অদিতি ওপর নিচ মাথা নাড়ল। রান্নাঘরে ঢুকে ছোট করে সালাম দিল দুজনকে। আঞ্জুমন অদিতির মুখ দেখে বাকরুদ্ধ হয়ে গেছে যেন। কি অপূর্ব মুখশ্রী! মনের মধ্যে যত আক্রোশ জমিয়ে রেখেছিল অদিতির ওপর ঝাড়বে বলে, সব গলে পানি হয়ে যেতে লাগল। অদিতি মাথা নিচু করে বলল, দিন মা, আমি করে দিচ্ছি। আঞ্জুমান গলা খাকারি দিয়ে বলল, তো তোমার বাড়ি কোথায়, আর বাবা কি করে? ইশকাত জাহান অদিতি, আমার বাবা স্যারের ব্যবসা করে। পিছন থেকে সায়রা বলল, তা আমাদের ছেলের গলায় ঝুললে কি করে? নদী মায়ের কাঁধে হাত দিয়ে তাকে থামানোর উদ্দেশ্যে বলল, মা। অদিতি মাথা নিচু করে রইল। আঞ্জুমান বলল, তা রান্নাবান্না কিছু পারো? জি, পারি। কি কি পারো? আর সবই পারি। তাহলে পায়েস করো। কোথায় কি আছে সব দেখিয়ে দিয়ে সকলে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। অদিতি পায়েস বানাচ্ছে আর ভাবছে, এ বাড়ির মানুষ কত অদ্ভুত। পায়েস রান্না শেষে একটা বোলে করে ডাইনিংয়ে নিল। ইতিমধ্যে হাসান চৌধুরী আর হাবিব চৌধুরীও টেবিলে এসে গেছে। সাইফও বসেছে আজ সবার সাথে খেতে, যা সবার কাছে পশ্চিম দিকে সূর্য ওঠার মতো লাগছে। নদী পায়েসের বাটি অদিতির হাত থেকে নিয়ে ইশারা করল হাসান চৌধুরী আর হাবিব চৌধুরীকে সালাম করতে। অদিতি সালাম দিল, কিন্তু হাসান বা হাবিব কেউই সাড়া দিল না। ইতিমধ্যে সুফিয়ান এলো। হাবিব চৌধুরী হেসে বলল, আরে বাবা সুফিয়ান, বসো বসো, নাস্তা করো। সুফিয়ান হেসে বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল। সে তো বসবই, ভাবির হাতে আজ প্রথম নাস্তা করব। সকলে খাবার খেয়ে উঠে গেল। সাইফ সুফিয়ানকে সবটা খুলে বলল, যদিও কিছুটা কালই বলেছিল। সুফিয়ান বলল, আমার বাড়িতে চল অদিতিকে নিয়ে, আমার পরিচিত একজন কাজী আছে, কেউ জানতে পারবে না। সাইফ উদ্বিগ্ন হয়ে বলল, আজই? না, আজ না, আগামী শুক্রবার আয়। উনি একটু শহরের বাইরে গেছেন, বৃহস্পতিবার নাগাদ ফিরবে। সাইফের কপালে চিন্তার ভাঁজ পড়ল। বৃহস্পতিবার আসতে আরও 4 দিন বাকি। সুফিয়ান শয়তানি করে বলল, কেন, কন্ট্রোল থাকে না নিজের উপর? তা থাকবেই বাকি করে, এমন হুর পরীকে নিয়ে এক ঘরে রাত্রিযাপন, বাই এনি চান্স সাইফ তুই বাসর টাসর সেরে ফেলিসনি তো আবার? সাইফ চোখ গরম করে তাকাতেই শব্দ করে হেসে ফেলল সুফিয়ান। সাইফ বিরক্তির স্বরে বলল, ভাই, সিরিয়াস মোমেন্টে মজা নিস না। এ কদিনের মধ্যে বাবা কাকা যদি কোনোভাবে টের পায়, কি হবে ভেবে দেখেছিস? সুফিয়ান সাইফের কাঁধ চাপড়ে বলল, চিল ব্রো, তোরা যে স্বামী স্ত্রী না সেটা কেউ কিচ্ছু টের পাবে না। শুধু ভোরবেলা দুজনে গোসল করবি আর রাতে দুষ্টু দুষ্টু শব্দ কর। সুফিয়ানের কথা শেষ হওয়ার আগে সাইফ দৌড়ানি দিল। এক দৌড়ে গেট পার। সুফিয়ান চেঁচিয়ে বলল, রাতে দেখা হচ্ছে ভাই। গেট দিয়ে বেরোতেই সুফিয়ান দেখা পেল চামেলির। পাশের বাড়িতে কাজ করে, বয়স তেমন না, 30-32 হবে। অভাবে স্বভাবনষ্ট জিনিসটা চামেলির সাথে ঘটেছে। সুফিয়ান আদুরে গলায় বাকল, আরে চামেলি ভাবি। চামেলি সুফিয়ানের দিকে ফিরে দুষ্টু একটা হাসি দিল। মুচকি হেসে বলল, বলো। সুফিয়ান চামেলির কোমরে আলতো করে চাপড় দিয়ে বলল, আজকাল দেবরদের মধু খাওয়াতে ভুলেই গেছ। চামেলি নিজের চুল আঙুলে পেঁচাতে পেঁচাতে বলল, তোমরা হইলা কচি ভ্রমর, এই ফুলের মধু কি আর ভাল লাগব? একবার খাইয়ে তো দেখো। চামেলি সুফিয়ানের বুকে মৃদু ধাক্কা দিয়ে বলল, যা দুষ্টু। কোমর দুলিয়ে দুলিয়ে হেঁটে গেল চামেলি। সুফিয়ানও গাড়িতে চড়ে বাড়ি চলে গেল। সাইফ ঘরে ফিরে দেখে অদিতি বিছানায় বসে বসে কাঁদছে। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের পর্বটি ভালো লাগলে লাইক দিয়ে একটি সুন্দর কমেন্ট করে যাবেন। আপনাদের সাপোর্ট পেলে
নতুন নতুন গল্প দিতে খুব ভালো লাগে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।